হ্যাঁ, তুমি কথাটা খুব একটা বলতে বলনি মন্ত্রী। পুরো শুকিয়ে গেছে। ওতে জল অনেক নিচে চলে গেছে। কি যে হবে কে জানে? এই বছর তো বৃষ্টি হয়েছে কম, তার উপর মানুষজন জল ব্যবহারের চেয়ে নষ্ট করে বেশি। দেখি, আবার আজকে বলতে হবে। এই তো কপাল এসে গেছে। শুনেছো, রাজ্যের সকল জলাশয়ে শুধু শুনিনি, চাক্ষুষ দেখেছি। আর এর কারণ ও তার সমাধানও ভেবে এসেছি মহারাজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো না পয়সা করে। মহারাজ, আসন্ন দিনে জলাভাব মেটানোর একটাই উপায়, হলো প্রজাদের উপর কর চাপা। মহারাজ, আমার ঠাকুরদা বলতেন, জান এলে মূল্য বিনে তার মূল্য কে আর জান। আমরা যেহেতু জলের মতো এক মূল্যবান সম্পদ বিনামূল্যে পাচ্ছি, তাই একে গুরুত্ব দিতে শিখিনি। সবাই মিলে দেদার জলের অপচয় করছি। আমি এই অপচয়ের বিরুদ্ধে কর বসানোর পরামর্শ দিচ্ছি মহারাজ। জলের জন্য দেবে দাম ছুটে যাবে তোমার। যখনই জলের জন্য কর দিতে হবে, তখনই জলের অপচয় বন্ধ হবে। এতে লাভটা কি হবে তোমার? মানুষ কম জলে কাজ করা শিখে যাবে। ফলে আগামী দিনে যদি জল সম্পদ কমেও যায়, এই কৃষ্ণনগরের প্রজারা আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমি আমার প্রজাদের কাছ থেকে জলের দাম নিয়ে নিতে পারছি। মহারাজ, কর বাবদ যে অর্থ উপার্জন হবে, তার সাথে আপনার দান মিলিয়ে রাজ্যের মধ্যে একটা বিরাট কৃত্রিম জলাধার বানানো হবে, এটা যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে মহারাজ। এতে সারা বছর ধরে আর কোনো জলের অভাব থাকবে না মহারাজ। পানির প্রস্তাব একদমই ভালোই গেছে। আগামী দিনে ইতিহাসে সেই কর্মযজ্ঞের কথা লেখা থাকবে বলে আমার বিশ্বাস। আর তাই আমি গোপালকে 50টি স্বর্ণান্তর উপহার দেবো বলে ঘোষণা করছি। মানে আমার এই এতটুকু স্বাদ যদি পূর্ণ করবে না? আমি কি নিজের জন্য চেয়েছি নাকি? সবই তো খাবে তোমার মেয়ে আর জামাই না। সে বুঝেছে কিন্তু, তাই বলে এতগুলো মুদ্রা আমি খরচ করতে পারবো না। পারবে না? আমি তাঁতির বাড়ি থেকে মেয়ে জামাইয়ের জন্য কয়েকটা শাড়ি আর ভালো পাঞ্জাবি কিনে একটু পাঠাবো। কিন্তু এখন আমার কাছে অত মুদ্রা নেই গিন্নি। পরে পেলে আমি ঠিক তোমার স্বাদ পূরণ করব। আবার বাজে কথা বলার জায়গা পাও না তুমি। এতক্ষণ কোথায় ছিলে গো? আমি বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম। তো কমলে আমাকে বললো তোমায় নাকি দেখেছি। কি দেখেছে? কোথায় গেল? এত বড় মুদ্রা থলে কি হাওয়াতে উবে গেল নাকি? হ্যাঁ? এই রে, এ তো মহা ঝামেলা। দেখুন, কে যে গিন্নিকে খবর দিচ্ছে সেটা টেরও পাইনি। বলি মুখে কোনো পাটলে যে বড়। বলি রাজা মশাইয়ের কাছ থেকে যে এত রোজগার করো, সেই মুদ্রা যায় কোথায়? হ্যাঁ? কারণ মাথা খেও না তো। আমি কি তোমার কোনো কিছুর অভাব রেখেছি? বলো একবার। খাওয়া পড়া ওই কিছুর তো কোনো খামতি নেই তোমার। আনছি রাখুনি, কিন্তু তাই বলে আমিও তোমার ইন্তিরি, তোমার গিন্তি গো গিন্তি, তাই না? আমার তো জানার অধিকার আছে নাকি যে তোমার উপার্জনের অর্থ করি সব কোথায় যাচ্ছে? আর জানবে জানবে, সব জানবে। এখন কিছু খেতে দাও দেখি, পেটে ছুঁচো ডম বৈঠক মারছে। না, এরপর থেকে আর মহারাজের কাছে উপহার পেলে ওইভাবে খোলা হাটের মধ্যে দিয়ে আসা যাওয়া করা যাবে না। আরে তোমার আর কোনো চিন্তা নেই গোপাল। আমি তোমার মশোহারা তো বাড়িয়ে দিলাম, সঙ্গে প্রত্যেক দিন তুমি নগর করে পারিতোষিক পাবে। এই নাও। কে বড়বেলায় একটা জব্বর স্বপ্ন দেখা গেল বটে।
এই স্বপ্ন খুলে গেলে আর কোনো চিন্তা নেই। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? গিন্নি, সারা নেই। ও গিন্নি, রাগ করলে নাকি গো? আরে এসো এসো, এমন একটা স্বপ্ন দেখেছি না যে তোমার আর কোনো চিন্তা থাকবে না গিন্নি। ওর আর মুদ্রা একেবারে ঝরে পড়ে গেল। এসব ফলাহার সাজিয়ে রেখে গেল কোথায় গিন্নি? নিজের বাপের বাড়িতে তো যাবে না, কেউ নেই সেখানে। মেয়ের বাড়ি গেল নাকি? না, মেয়ের বাড়িতে তো গিন্নি যায় না। তাহলে না না, খালি পেটে এত ভাবতে পারছি না। আগে মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নিস, তারপর দেখি গিন্নি কোথায় গেল। গিন্নিকে তো কোথাও দেখলাম না, গেল কোথায়? যাকে আগে রাজবাড়িতে তো যাই, ফেরার সময় না হয় আবার খোঁজ নেব, ততক্ষণে ফিরেও আসতে পারি। As a university. As একে বোধহয় বলে সঙ্গে গুণ। অনেকদিন এত হাসি নিয়ে সারা বলেছেন মহারাজ। হাসি চেটে পেটের হচ্ছে কি কর্তার কিনেতে দেখছি রয়েছে অনেক দেখছি গিন্নি, তুমি এখানে কি করছো? দেখি ওপাল তুমি রাজসভায় এসে বড়। তুমি নাকি রাজসভার কাজ থেকে অবসর নিতে চেয়েছ। এই কথা কে বললো মহারাজ? এই তুমি বললে। বলি আমি আবার কি করবো? আমায় একটা কাজ দিলে আর সেটা আমি করবো না বলো? আমি তোমায় কাজ দিলাম? কি কাজ? গোপাল, তুমি কি আকাশ থেকে পড়লে নাকি? তুমি তো তোমার গিন্নিকে বলে পাঠিয়েছো যে তুমি আর রাজসভার কাজে যোগ দিতে চাও না। তোমার নাকি আর কাজে মতি নেই, তুমি নাম চাও। এই রে, গিন্নি দেখি ভয়ঙ্কর চাল দিয়েছে, আমার নামে রাজসভায় এসে এইসব করেছে। তাই কথা ঠিকই গোপাল, যে তোমার অবিশ্বাসগুলির কথা শুনে আমি বিশেষ উন্মরা হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার গিন্নি যেভাবে রাজসভায় সে মজা পুজোর পরিবেশন করছে, তাতে আমার মনে হচ্ছে এই সাপে বর পেয়েছে। এই বেলা যদি গোপালকে তাইটা করে রাজসভা থেকে থামানো যায়, এই আমার পথ থেকে বিরাট বড় একটা কাঁসা উপরে ফেলা যাবে। কি পপান তিনি সবার মধ্যে পেয়েছেন হাসি তাকে তো আসছে দাদা মশাই হয়েছিল আরে খুশি তাই গোপাল, তাই আমি ঠিক করেছি লীলার স্থানে আমি তোমার গিন্নিকে বহাল করব। হ্যাঁ, আর সঙ্গে ঘর সংসার করি ওর বুদ্ধি বেশ তাই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও আমাদের অনেক পরামর্শ দিয়ে যে করতে পারবে। তাছাড়া উনি মহিলা বলে অন্তর্ভবনেও যেতে পারবে, রানীমাও খুশি হবেন বলেই তো আমার বিশ্বাস। এই গোপাল জিনিস নারী কাজ করতে এনার তৃপ্তি নেই কে? কেন থাকবে মহারাজ? আরে ধন্য আপনি আমায় এত বড় সৌভাগ্য দিচ্ছেন বলে। তুমি আমার কত বড় সর্বনাশ করলে গিন্নি, তুমি কিনা শেষে আমার চাকরিটাই খেলে। এটা গোপালের জন্য দাঁড়ি ভালো হলো, তাই না? হবে না, কিন্তু রোজগার আগের মতোই থাকবে। অবসর আর উপার্জন একসাথে না হবে গোপাল। তুমি আর এখানে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে না থেকে নিজের মেসরামে দেখা দিয়েছি। আমাকে সবার কাজ শুরু করতে দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ সমস্যার সমাধান করতে দিয়েছেন তোমাকে, আর তার উত্তর দেবো আমি? কেন তুমি আমার চাকরি খাবে আর তোমার সেই চাকরি রাখার দায় নেবো আমি? হ্যাঁ নেবে। আরে আজ রাত সবাই মহারাজের সমস্যার সমাধান করবে সেই মতো কথা দিয়ে এসেছি। হ্যাঁ, রাম 10টা মুদ্রাও পাঠিয়ে গেছি, তার থেকে তোমার একটা মুদ্রা দিলাম। মানে আমাকে উত্তর বলতে হয়, না হলে আমি কেন দেব? আমি পাবো একটা মুদ্রা, আর তুমি আমার কাছে উত্তর জেনে নিয়ে সেটাই বলে পাবে 9 মুদ্রা। কিছুতেই না। বলবে না। আগে ভালো করে শুনে রাখো, আজ থেকে ঘরের সবারই চড়বে না। চাকরিটা করতেইছো, এবার না খেয়ে রাতটা খোয়ানোর জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ, ওরে বাবা, এমন তো কেন বলছো গিন্নি? তুমি তো জানো যে খিদে একদম সহ্য করতে পারি না। এখন যদি তুমি এইসব বলো তাহলে আমার রক্ষে নেই গো। বেশ,
তাহলে আমি যা জানতে চাইছি সুসুর করে বলে ফেলে আমি কি সাক্ষী করাতে পড়লাম রে বাবা। এত দুর্বোধ লেখা ছিল, ঘরে বাইরে সব জায়গায় এত হিংস্র যে সহ্য করা যায় না। এতেই তো বলে গগিন্নি, মেঘ না চাইতেই জল। এতদিন কতভাবে চেষ্টা করেছি গোপালকে রাজসভা থেকে তাড়াবার, আর গোপাল নিজে কিনা রাজসভা থেকে পালিয়ে গেল। সর্বোচ্চ তবে শরীর ঠিক আছে তো? শরীর মন সব ঠিক আছে, তবে গোপালের বদলে কাকে বহাল করা হয়েছে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কাকে? গোপাল গিন্নিকে। আমার কিন্তু বিষয়টা খুব একটা সরল ঠিকছে না গো। গোপাল ভাইয়ের বুদ্ধি তো একদম সে বুদ্ধি নয়। উনি যাই করেন তো ভেবে চিনতে করেন, এর পেছনে আবার কোনো মতলব নেই তো। এটা তুমি নেন্দ বলনি গিন্নি, গোপালকে নিয়ে সত্যিই কোনো বিশ্বাস নেই। ওরকম কি গ্রত পাকাচ্ছে বলা যায় না। আমাকেও সাবধানে থাকতে হবে, দেখতে হবে যে গোপাল আসলে কি চাল জানতে চাইছে। টাইম গোপালগিন্নি, এই একটাই প্রশ্ন আমার সারা রাত ধরে জাগিয়ে রেখেছে। মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে, তাহলে ভূত মরলে কি হয়? ইয়ের মানে মহারাজ, এই প্রশ্নের উত্তর আমার আজকে দিতে ইচ্ছে করছে না। না হয় আপনাকে আগামীকাল এই প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? গাছ থেকে পড়ে গেলে যত্নে ধরে নারকে, আজকের প্রশ্নের উত্তর উনি দেবেন কালকে। না হে গোপালগিন্নি, তা হয় না। এই প্রশ্ন আমাকে সারা রাত বিচলিত করেছে। এবার যদি আজকেও এই প্রশ্নের উত্তর না পাই, তাহলে তো আর একটা নিদ্রাহীন রাত আমাকে কাটাতে হবে। মানে আমি বলছিলাম কি মহারাজ, গোপাল গিন্নি তো সত্য এই কাজে বহাল হয়েছে, তাই তাকে তো একটু সময় দেওয়া দরকার নাকি? কিন্তু প্রশ্নের উত্তর না পেলে যদি মহারাজের শরীর খারাপ হয়, তাই কে নেবে মন্ত্রী মশাই? আমি কি করবো? এ তো মহা বিপদে পড়লাম দেখছি। মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর দিয়ে হোক, কিন্তু আমার না একটু সমস্যা আছে। খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খুলে না। তাই বলছিলাম, তাই না হয় যাও, হায়া খেয়ে এসে মাথাটা খোলতাই করে নাও। কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে আজকেই দিতে হবে। এই যে কি সমস্যা, সারাদিন ঘরে বসে থেকে থেকে তো আমার সারা গায়ে বাদ ধরে গেল। সেই সকালবেলা আমাকে ফলাহার কুড়িয়ে দিয়ে গিন্নি তো চলে গেছে রাজবাড়িতে চাকরি করতে। এদিকে আমার যে পেটে কিচ্ছুটি নেই, তার কি হবে? আর দোকানে গিয়ে যে ভালো মন্দ খাবো তারও উপায় নেই, তাহলেই তো গাড়ি খরচা। একবার দেখি তো উনুন ধরিয়ে অন্তত ভাতটা চাপাতে পারি কিনা, তাহলে গিন্নির ওই হাড়ি না চড়ার রেঙ্কির হাত থেকে অন্তত বাঁচা যাবে। এত কেসে সোজা শেষ যাত্রা হয়ে যাবে আমার। না, এর চেয়ে না খেয়ে মরাও ঢের ভালো। দেখে তুমি বাড়িতে কেন? এত হাঁপাচ্ছ কেন? সারে তাড়া করেছে নাকি? আরে না গো, মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে, তাহলে ভূত মরলে কি হয়? খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খুলে না। এই হলো ব্যাপার। বেশ, এর উত্তর তোমায় আমি বলে দিচ্ছি। ওই তোরে প্রথমে এক ঝুড়ি অন্ধকার হয়, সেই অন্ধকার হাওয়াতে উড়ে বেড়ায়। এক সময় সেই অন্ধকার পাতলা হতে হতে কুয়াশার মতো হয়ে যায়। ব্যাস, মিটে গেল। মিটে গেল? যদি রাজা মশাই এই কথা বিশ্বাস না করেন, তুমি হলপ করে বলবে আপনি যখন মরবেন একদম মিলিয়ে নেবেন মহারাজ। এর চেয়ে এক পা এদিক ওদিক হয় না যেন।
এই না হলে তুমি গোপাল ভাঁড় বুঝেছ তাহলে? এই তুমি চিন্তা করো না, রাজবাড়ি থেকে ফেরার সময় আমি তোমার জন্য অনেক অনেক বাজার কিনে আনবো, ঠিক আছে? এই আমি যাই। এ তো ভারী মজা হলো। মহারাজ তক্ষুনি প্রশ্নের উত্তর চাইলে গিন্নি এইভাবে সেই রাজবাড়ি থেকে তোত্তা দিয়ে ছুটে আসছে উত্তর জানতে। আর আমাকে তুমি একটা চাল দিয়ে কুপকাত করেছো তো গিন্নি। এইবার বুঝবে কত ধানে কত চাল। বুঝেছিস তো তোর কাজটা? খুব বুঝেছি গোপাল দাদু। এই এবার দেখে পড় দেখি। তাহলে আর বলছি কি তোমাদের, সকালবেলায় উঠে দেখি মুখের এই হাল। এই কাণ্ড কি করে হলো মহারাজ? তার আমি কি জানি, আমি সকালে উঠে আয়নায় নিজেকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় রয়েছি। ব্যাপার কি নেই, এ মহারাজ, তাও আপনি যে কাজ করতো সেটা তো তোমাকেই করতে হবে। দিতে হবে, এর সমাধান কি? হ্যাঁ মানে মানে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কেনাকে আবার হাওয়া না খেলে চলে না। যাও যাও, তাড়াতাড়ি হাওয়া খেয়ে এর উত্তর নিয়ে এসো। এই জন্য তুমি এত দূর ছুটে এলে গিন্নি? মহারাজকে বলবে যে তিনি যেন আজ রাতে চাদরটা মুখে ভালো করে মুড়িয়ে ঘুম, তাহলেই মিটে যাবে। এই রং চলে যাবে আর নতুন করে কিছু হবেও। মা, এত সোজা সব তা নয় তো কি? কাল সারা আকাশে একবার দেখলাম চাঁদ উঠেছে, আর একবার দেখলাম ওই রানারস। এর কারণ কি? কি রাতে তুই তিথি হয় কি করে? আরে আর একটা সমস্যা, হ্যাঁ, এটা আগে বললেই তো হতো মহারাজ। কি তুমি হাওয়া খেতে গিয়ে এইভাবে খাবি খাচ্ছ কেন গোপাল গিন্নি? এর কারণ আমি জানি মহারাজ। সে কি গন্ধ? তুমি কি করে জানলে? গোপাল গিন্নি মোটেও হাওয়া খেতে যায়নি মহারাজ, সে গেছিল নিজের বাড়িতে গোপালের কাছে আপনার বলা প্রশ্নের উত্তর জেনে আসতে। মানে গোপাল গিন্নি তার মানে আমাকে ঠকিয়েছে? কাজ একটা মহারাজ, তবে আমার মনে হয় এর পেছনে গোপালের কোনো গভীর ষড়যন্ত্র আছে। তাহলে সে এমনটা করবে কেন? আর এক রাতেই আপনার সাথে এতগুলো অদ্ভুত ঘটনা পর পর ঘটবে কেন? ঠিক, এক্ষুনি গোপালকে ডেকে আনো। না মহারাজ, আমি সত্যি অবসর চেয়েছিলাম, আর তাই আমার গিন্নি আপনার কাছে এসে বলেছে। ওর কোনো দোষ নেই মহারাজ। না মহারাজ, আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, আপনি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর নিয়ে বাড়ি যান না, তাই আমি ওকে সহায়তা করতে মুক্তি করেছিলাম। আসলে মহারাজ, আমি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর জল প্রকল্পের কাজে লাগাবো বলে কিছু জনকে নিয়ে একটা দল গঠন করতে গিয়েছিলাম, আর তাদের কাছেই ওগুলো রেখে এসেছি। এটা যদি আমার দোষ হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী মহারাজ। সাধু গোপাল, সাধু তোমার প্রেম। এই তো, আর এদিকে রাজবাড়ি থেকে বাড়ি, আর বাড়ি থেকে রাজবাড়ি করতে করতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে মহারাজ। আমার ঘাট হয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এইবার মজা টের পেয়েছ তো গিন্নি? আপনি আপনার আদরের গোপাল ভাঁড়কেই তার চাকরি ফিরিয়ে দিন মহারাজ।
আমি যাই আমার হিসেব সামলানে। কেলে পচা খুব আলো করেছে বলতে আও। তবে মহারাজ, অমাবস্যা পূর্ণিমা সব আমার বুদ্ধিতেই কেলে পচা করেছে। আপনার ওই মুখের রং, ওটি একটি বিশেষ রং, যার আয়ু একদিন, তাই না? ওটা এমনি মিলিয়ে গেছে। হ্যাঁ, সেই বরং ভালো। তুমি তোমার গিন্নিকে নিস্তার দাও গোপাল। তাছাড়া আমিও আমার গোপালকে ছেড়ে আর থাকতে পারছি না। যথা আজ্ঞা মহারাজ। আমারও যে আর এই অবসর ভালো লাগছে না মহারাজ। গোপাল ছাড়া রাজসভায় লাগে ফাঁকা ফাঁকা, তাই তো আবার চাকরিতে তাকে বহাল রাখা।